বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। ইউ হ্যাভ 3 days attend sea, means complete bed rest. Okay? Send this cheat to adjutant, throw your badman, then give him ছুটি for 3 days. Call him now and do as I said. এবার কাপড় পরে তৈরি হয়ে নাও। একটা হ্যান্ডব্যাগে 2 বস্তা এক্সট্রা চেঞ্জ ভরে নাও, জলদি করে। তোমাকে বলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে তুমি নেমে যাবে। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাবার উপায় কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে। অল দ্য ওয়ে ইউ উইল বিলিভ লাইক অ্যান আর্মি অফিসার ট্রাভেলিং টু ইউর প্লেস অফ পজিশন অ্যাট ভাওয়ালগড়। অ্যাম আই ক্লিয়ার? সে বলল, ইয়েস স্যার। বলে ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নোট তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশনে। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটি বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, টেক কেয়ার, সি ইউ টুমরো, খুদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম। আজ রাতে ডিভ আরটির তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার। তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম, কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিভ আরটি এর ব্যান্ডের সাথে অনেক রাত অব্দি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানো হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন, কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবে সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ ঠান্ডা পড়েছে। তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে। টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো। সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেডসাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে। কোনো সূত্র লেখা চলবে না, এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ারপ্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছিঁড়ে ফেলে দিলাম ফায়ারপ্লেসে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চিঠিগুলো ফেলে দিলাম সে আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম। দু চোখ দিয়ে নিজের অজান্তে পানি গড়িয়ে পড়ছিল। অতীতের স্মৃতিতে তুলেই গেলাম আমি। মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি, স্বপন, টুটু, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকা এলে 24 ঘন্টা একসাথে থাকা, খাওয়া, হই হুল্লোড় করে সময় কাটতো আমাদের। কখনো সিনেমা, কখনো পিকনিক, নয়তো শিকার। এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যায় সিলেটের চা বাগানে, কাপ্তাই, রাঙামাটি কিংবা কক্সবাজার টেকনাফ। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকা এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমী পাখির আগমন ঘটেছে প্রচুর, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। হারিচা ঘাট পর্যন্ত গাড়ি, তারপর নৌকা যাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়ার পর নৌকায় উঠলাম। পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই পাওয়া গেছে। একটা রাজহাঁস, 4টা চখা আর 20টা বালিহাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে। গরমের শুরুতেই আবারও উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে। পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা। শুধুমাত্র মানুষের কাছ থেকে বৈষয়িক স্বার্থেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতেই আমার ছোট 2 বোন মহুয়া এবং কেয়া বায়না ধরে বসলো, ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে। সারাদিন রাত শিকারে ধকলে সবাই ক্লান্ত।
কেউ ওদের নিয়ে যেতে রাজি হলো না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম। যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম তখন রাত 9টার উপর। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন, অথচ লোকজনের ভিড় নেই। গাড়ি পোর্চের নিচে দাঁড় করাতেই মহুয়া কাছে নামে জিজ্ঞেস করলো, এই নিম্মি, এদিকে এসো। নিম্মিটি আবার কে? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো। মহুয়া প্রশ্ন করলো, কি এত ফাঁকা কেন? মেয়েটা বলল, ফাংশন শেষ। বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এখন এখানে কি করছো? মেয়েটা জবাব দিল, রিক্সা পাচ্ছি না। মহুয়াই পরিচয় করে দিল, ভাইয়া, নিম্মি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হলিক্রসে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি। মহুয়া অনুরোধ জানালো, চলো না ভাইয়া, নিম্মিকে নামিয়ে দিয়ে আসি, ফাংশন যখন আর দেখাই হলো না। বেশ, চলো। নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা দিলাম। উজ্জ্বল শ্যামবর্ণের একহারা গরনে নিম্মি কেয়া মহুয়ার সাথে পেছনের সিটে বসেছে। বাপ্পি আমার পাশের সিটে। রিয়ার ভিউয়ে মিররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারিণী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল। ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাছ অবধি ঝুলছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের এই ধরনের ঘন কালো চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রঙের বুটিদার কামিজ এবং চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি। কথা বলার ধরনও বেশ আন্তরিক। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উচ্ছল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতে ভালো লাগলো। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজ, ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নামডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগ হয়েছে ছোটকাল থেকেই, কিন্তু প্রেমের ধার ধরিনি কখনো। দু একটা প্রেমপত্র, গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয়, কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহায়েত বোকামি এবং ন্যাকামি মনে হয়েছে সবসময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকে নানাভাবে সাহায্য করতে হয়েছে এই পর্যন্ত ক্ষেত্র বিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই আমার পেশা ছিল। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময়টা ছিল না মোটেও। কাউকে দেখে তেমনভাবে আকর্ষণও বোধ করিনি কখনো। সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা একেবারে ভালোবাসায় করে ফেললাম। এমনটি বোধহয় হয়, যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথমে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না, হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এ তো মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার। গভীর হয়েছে আমাদের ভালোবাসা, এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক এবং নিঃস্বার্থ ভালোবাসার গভীর অতলে তলিয়ে গেছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসেবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনরা। খুশি হয়েছে বন্ধু বান্ধবরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে। এই বছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্রই পাইনি ওর কাছ থেকে। জানি না ঠিক এই মুহূর্তেও কোথায়, কি অবস্থায় আছে। নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন। তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন। খালাম্মা মানে নিম্মির আম্মা, বাপ্পি, নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকে অনেকটা বাধ্য হয়ে। ছুটি ছাটায় কলকাতায় যান মানুষদের দেখে আসতে। আব্বা, মহুয়া, কেয়া, স্বপন, হায়দার, টুটু, বদি, ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তিলগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি, তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাকবাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা। কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। কিন্তু না, এই পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সবকিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থ থেকে
দেশ এবং জাতির স্বার্থ অনেক বড়। সেই প্রশ্নে কোনো আপোষ করা চলবে না কিছুতেই। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাবো, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেয় হয়ে যাব। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতি নির্দেশনাগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্টে যেতে হবে, তাই স্লথ গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরদিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। মেস ওয়েটার বেডটি দিয়ে গেল। বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে এলাম। মেসের সামনের কার পার্কে গাড়িতে ভরে গেছে। ডিভ আরটির প্রায় সব অফিসেরই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলেছিল। সামরিক জান্তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভাবছিলাম, আজ ইয়াহিয়া খান এবং তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারে যে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে, তার প্রতি নিশ্চয়ই পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে এলো। আমার সিও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, ইটস টাইম, লেটস গো। ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠলাম। তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসলো। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে চেকিং করে অপেক্ষা করছিল। আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করে এই প্রশ্নটা করলাম। মুলতান যাচ্ছি, পেশোয়ারের পথে, জবাবে বলল মতি। আই সি, দ্যাটস গুড। প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে, আমি বললাম। চেকিং পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম, হঠাৎ দেখি ডিপ আর্টের কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়াং গুড গানার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসতেই আমরা সবাই স্যালুট করে দাঁড়ালাম। আলাকা শরীফ, तुम हमको छोड़कर जा रहे हो, इसलिए हमें दुख है, लेकिन यही जिंदगी है बेटा। नया यूनिट में अच्छा रहना और खुश रहना, यही मेरे दुआएं है। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল। বোর্ডিংয়ে ঘোষণা হলো। সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ এ জলি গুড ফেলো বলতে বলতে আমার প্লেনের সিঁড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামনে নিয়ে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরে প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর মেরে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পেছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘণ্টা দেড়েকের মধ্যে আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল। প্লেন থেকে বেরোতে মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। কোয়েটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ। ভাওয়ালপুর ভালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভেলে। ওখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমার লাহোরে যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল। সার্ভাইভাল কিট, ফার্স্ট এড বক্স, অ্যান্টি স্নেক বাইট কিট, এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে। 3 জনের জন্য ডিজার্ট শুজ, 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চিংগাম, বিস্কিটস, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে 2টো আংটি বানালাম, এক একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম এস এবং অন্যটাতে এম। আমি এবং মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটার পাট চুকিয়ে চলে গেলাম রেলওয়ে স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2টো সোয়া 2টের মধ্যে পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম
দুই বাঙালির সঙ্গে একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ। 2টা বাজার আগে পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 2:15 দিকে মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। তিনজনই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছে গেলাম। নূরের ঘরে ঢুকে একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথের কোনো অসুবিধাই হয়নি। আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর দুভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘন্টা 3, ট্রেনের সময় বিকাল 4টা, আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘন্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব, কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7টার দিকে ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন দুটোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস, একটা সকালে অপরটি সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটা একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকাল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে। তরুণ ড্রাইভার জবাব দিল, कोई बात नहीं है साहब, आपको 7 से पहले ही पहुंचा देंगे। উল্কা বেগে ছুটে চলছে ট্যাক্সি। শেফ ইম্পালা গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত, বর্তমান, ভবিষ্যৎ। একসময় ঝিমুনি শিখেছিল। হঠাৎ একটা বিকট শব্দ শুনে চমকে তিনজনই জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। কি হলো, ব্যাপার কি? প্রায় একসাথেই বলে উঠলাম তিনজন। দেখতে হ্যাঁ সাব। দেখতে হ্যাঁ সাব বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল, गाड़ी का क्रैंकशाफ्ट टूट गया। बोले की बेटा, फिर अब क्या करेंगे? जिज्ञेस करलो नूर। घबराओ मत सर, 5 से मील रहते हैं, कोई ना कोई सवारी जरूर मिल जाएगा, उसमें बैठा देंगे आप लोगों को। কি সর্বনাশ! তবে কি ঘাটে এসে দড়ি ডুবলো? গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে গেল। কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই। হতাশায় মনোবল হারিয়ে ফেলেছিলাম প্রায়। হঠাৎ দূরে একটা হেডলাইট দেখা গেল। কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকে। রাস্তা ব্লক করে দাঁড়ালাম চারজনই। যাই হোক না কেন থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার। আমরা হাত দিয়ে ইশারা করে গাড়িটি থামলো। রোডস অ্যান্ড হাইওয়ের এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর। ভদ্রলোককে সবকিছু বুঝিয়ে বললাম। তিনজন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। 8 ঘন্টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 1:45। আমাদের ট্রেন নিশ্চয়ই ছেড়ে এতক্ষণে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন? স্টেশনের কথা না বলে বললাম, শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিয়ে গেলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হবার কথা নয়। ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য, তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনো আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? দুবাকে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখনো এসে পৌঁছায়নি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি এবং নূরকে খবরটা দিতে খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল।
কুলির মাথায় মালপত্র চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের অতিসাহ্যে 100 টাকার একটি পুরো নোটই তাকে দিয়ে দিলাম। 8:30 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসে 3টা টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন। আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনবার বন্ধ ব্যবস্থা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট ঝুঁকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢুকানো হলো। সুটকেস থেকে হ্যাভারসেক বের করে ওতে 3 জনের আরেক বস্তা করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সবকিছু রাখা হলো হ্যাভারসেকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো। পাকিস্তানের মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ দিয়ে ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে অ্যান্টি ট্যাঙ্ক অবস্টাকলস মাইনফিল্ড। এদের মাঝে ক্যাব বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে। পথে 2 তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে। সিদ্ধান্তটাই হলো যে কোনো উপায় হোক ওন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে যেতে হবে আমাদের। নেহাত বিপাকে পড়লে সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছানোর চেষ্টা করতে হবে।